আমরা এতক্ষণ কারক বিষয়ে একটু ধারণা পেলাম এবং তার সাথে সাথে বিভক্তি, অনুসর্গ এবং নির্দেশক সম্বন্ধ কিন্তু প্রচ্ছন্ন ধারণা পেয়ে গেলাম। তাহলে বাকি থাকলো কে? অকারক। অকারক কাকে বলছে? আমি প্রথমে তোমাদেরকে বলেছি যে কারক হলো ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের সম্পর্ককেই কারক বলছে, আমি বলেছি। তাহলে কারকের বিপরীত তাহলে অকারক। তাহলে ক্রিয়াপদের সাথে তার সরাসরি সম্পর্ক, অন্যান্য পদের সরাসরি সম্পর্ক তার থাকবে না। অন্য নামপদের সাথে তার থাকবে, একটা নামপদের সাথে আরেকটা নামপদের থাকবে, কিন্তু নামপদের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকবে না, তাকে বলছে অকারক। তাহলে নামপদের সাথে ক্রিয়াপদে যে সম্পর্ক তাকে বলছে কারক, কিন্তু বাক্যে নামপদের সাথে যদি ক্রিয়াপদে প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও কিন্তু এক নামপদের সাথে আরেক নামপদের সম্পর্ক থাকাকে বলছে অকারক। ঠিক আছে? তাহলে অকারকের মধ্যে কারক আমরা পেয়েছি কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপদান কারক, তাই তো, নিমিত্ত কারক এবং অধিকরণ কারক, 6টা কারক পেয়েছি। আর অকারকে আমরা পাচ্ছি দুটো। দেখো, আমরা কিন্তু সম্বন্ধকে কারক বলছি না, সম্বন্ধ পদ, সম্বোধন পদ। ঠিক আছে? সম্বন্ধ মানে সম্পর্ক, তার সাথে তার, আমার সাথে তার সম্পর্ক, এটা কি বলে? সম্পর্ক, রিলেশনশিপ যাকে ইংরেজিতে বলি। আর সম্বোধন কাউকে ডাকা, ওই, ওগো, হ্যাঁ গো, ওরে, এই, এইগুলো কিন্তু আমরা সম্বোধন করি। বা কারোর নাম ধরে, অমিতা, এই যে ডাকা, একে বলা হচ্ছে সম্বোধন পদ। তাহলে দেখো, সম্বন্ধর সাথে কারক হয়নি, সম্বোধনের সাথেও কারক হয়নি, সম্বন্ধ পদ, সম্বোধন পদ, কারণ এদের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। যেমন আমরা যদি মনে করি, এবার তাহলে সম্বন্ধ পদের একটা উদাহরণ দিচ্ছি আমরা। রাজীবের, মনে করো, কাকা বিধায়ক হয়েছে, একটা বাক্য। এরপরে বললাম যে জামায় কালির দাগ লেগেছে। তারপর আমরা বললাম মাছের ঝোল ঝাল হয়েছে। মাটির প্রতিমা দেখতে সুন্দর। ঠিক আছে? আচ্ছা, জন্মদিনে কাঁসার থালা ব্যবহার হয়। আমি এই বাক্যগুলো লিখলাম। ঠিক আছে? সম্বন্ধ পদ বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো, আমি বললাম রাজীবের কাকা বিধায়ক হয়েছে, তাহলে দেখো রাজীবের তলায় দাগ, জামায় কালির দাগ রয়েছে, দাগটা কার? কালির। কাকাটা কার? রাজীবের। ঝোলটা কিসের? মাছের। প্রতিমাটা কিসের? মাটির। থালাটা কিসের? কাঁসার। তাহলে সম্পর্ক, এর সাথে সম্পর্ক, তাই সম্বন্ধ। তাহলে কাকার সাথে কার সম্বন্ধ? রাজীবের সম্বন্ধ। কালির সাথে কার সম্বন্ধ? জামার সম্বন্ধ। এই কালির সাথে, দাগের সাথে কার? জামার সাথে না, দাগের সাথে কার সম্বন্ধ? কালির সম্বন্ধ। কালির দাগ লেগেছে। ঝোলটা কি কার? না মাছের, তার এর সাথে এর সম্বন্ধ। প্রতিমাটা কিসের? মাটির। থালাটা কিসের? কাঁসার। তাহলে তোমরা বুঝতে পারছো? এইবার
এইবারে দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম যে এক পদের সাথে আরেক পদের সম্বন্ধ হচ্ছে। দেখো তোমরা ভালো করে দেখো, রাজীব কিন্তু বিশেষ্য পদ, কাকাও বিশেষ্য পদ, কালীও বিশেষ্য পদ, দাগও বিশেষ্য পদ, মাছও বিশেষ্য পদ, ঝোলও বিশেষ্য পদ, মাটিও বিশেষ্য পদ, প্রতিমাও বিশেষ্য পদ, কাঁসাও বিশেষ্য পদ, থালাও বিশেষ্য পদ। তাহলে দুটো বিশেষ্য পদ পাশাপাশি। দেখছো, কালির দাগ, দেখো রাজীবের কাকা, কালির দাগ, মাছের ঝোল, মাটির প্রতিমা, কাঁসার থালা, দুটো বিশেষণ পাশাপাশি বসছে। সম্বন্ধপদ চিনবে কি করে? প্রথম বিশেষ্য পদের সাথে র বা এর বিভক্তি যুক্ত হচ্ছে। রাজীব যুক্ত এর বিভক্তি, দেখো যুক্ত হচ্ছে প্রথম বিশেষ্য পদের সাথে, কিন্তু দুটো বিশেষ্য পদ পাশাপাশি বসেছে, প্রথম বিশেষ্য পদের সাথে র বা এর। ঠিক আছে, দেখো কালির দাগ, মূল শব্দ কালি, কোন বিভক্তি যুক্ত হচ্ছে? র বিভক্তি যুক্ত হয়েছে। মাছ যুক্ত এর, মাছের বিভক্তি যুক্ত হয়েছে। মাটির, মাটি প্লাস এর, মাটির। কাঁসার, কাঁসা প্লাস র বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে সম্বন্ধ পদের বিভক্তি চিহ্ন কি? র কিংবা এর। তোমাদের যদি শর্ট কোশ্চেন থাকে, কোনো একটা এখান থেকে যদি প্রশ্ন দিল যে সম্বন্ধ পদের কি বিভক্তি ব্যবহৃত হয়, তোমাদের অবশ্যই তোমরা বলতে পারবে র বা এর বিভক্তি যুক্ত হয়। দুটো পদ, অর্থাৎ দুটো পদের সাথে সম্বন্ধ। দেখো এই দুটো পদের সাথে কিন্তু রাজীবের কাকা হয়েছে, বিধায়ক হয়েছে, এটা না বললেও কিন্তু আমরা রাজীবের কাকাকেই বুঝতে পারবো। ক্রিয়াপদের সাথে কিন্তু এর সম্পর্ক নেই। কালির দাগ, দাগটা কিসের? কালির। সম্পর্ক তার কার সাথে? কার? কালির সাথে দাগের। মাছের ঝোল, ঝাল হয়েছে, মাছের ঝোল। মাছের ঝোল নুন হয়েছে না ঝাল হয়েছে কোনো দরকার নেই, মাছের ঝোল, ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটাতে আমরা কিন্তু সম্বন্ধ পদ সম্বন্ধে বুঝতে পারলাম। ঠিক আছে, হয়ে গেল সম্বন্ধ পদ। এবারে হবে সম্বোধন পদ। সম্বন্ধ পদ, মনে করো আমরা যদি মনে করি, যদি সম্বন্ধ পদ যে আমরা বললাম ওলো আজ তোরা যাসনি ঘরের বাইরে, একটা কবিতার লাইন। ঠিক আছে, বাবা এক গ্লাস জল খাও। ঠিক আছে, তারপরে মনে করো বলছে, যদি বলে যে কাকিমা পর্ণা বাড়িতে আছে? হলো? তাহলে তিনটে বাক্য আমি লিখলাম। আমি তোমাদেরকে কি এবার পড়াচ্ছি? সম্বোধন পদ পড়াচ্ছি। তিনটে বাক্য লিখলাম। ঠিক আছে, এবারে দেখো এই যে ওলো, মূল বাক্যটার সাথে কিন্তু এ যুক্ত নয়। প্রথমেই বলছি সম্বোধন, কাউকে ডাকা, এই কল করা কাউকে। বাক্যের মধ্যে এই ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে তোমরা বুঝবে সেটা সম্বোধন পদ। ওলো, কাউকে বলা হচ্ছে ওলো আজ তোরা যাসনি ঘরের বাইরে। তাহলে মূল বাক্যের থেকে সে বিচ্ছিন্ন থাকছে, সম্বোধন পদ মূল বাক্যের থেকে বিচ্ছিন্ন থাকছে। বাবা এক গ্লাস জল খাও, মূল বাক্য হলো এক গ্লাস জল খাও, এর থেকে বিচ্ছিন্ন। পর্ণা বাড়িতে আছে, এই কাকিমা শব্দটা কিন্তু মূল বাক্য থেকে বিচ্ছিন্ন। তাহলে এই হলো সম্বোধন পদ। তাহলে অকারক আমরা বুঝলাম কাকে বলে, অর্থাৎ নাম পদের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকবে না, বা ক্রিয়াপদের সাথে কোনো নাম পদের সম্পর্ক থাকবে না, কিন্তু নাম পদের সাথে নাম পদের সম্পর্ক থাকে। যে একটা নাম পদ এই আমরা বলেছিলাম মাটির পুতুল, কাঁসার বাটি বলেছিলাম, এটা হলো মানে সম্বন্ধ পদ। অকারকের দুটো ভাগ, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। সম্বন্ধ পদ আমি বললাম তোমাদেরকে কিভাবে হচ্ছে, পূর্ব পদ দুটো পদই বিশেষ্য পদ, কিন্তু প্রথম বিশেষ্য পদের সাথে কি হবে? র বা এর বিভক্তি যুক্ত হয়।
আর সম্বোধন পদ হলো কি, মূল বাক্য থেকে সে বিচ্ছিন্ন থাকে, সাধারণত প্রথমেই বসে, মাঝখানেও বসে কিন্তু সাধারণত প্রথম, অর্থাৎ এরা হলো সম্বোধন পদ। তাহলে অকারক শব্দ তোমরা বুঝতে পারলে? অবশ্যই ভালো লাগলো তোমাদের। এর পরের ক্লাস আমরা করছি কি, কারকের ডিটেলসটা আমরা জেনে নেব। কি করে আমরা কারক চিনব এটা তো জেনেইছি, এবারে আমরা একটুখানি নিজেদেরকে একটু ঝালিয়ে নিই যে আমরা কতটা শিখতে পারলাম। ঠিক আছে তো? এইবারে তাহলে আমি এখানে দেখো কতগুলো উপরে লিখেছি কারক বিভক্তি চেনার উপায়। তোমাদের প্রশ্ন থাকবে এই ধরনের, এক একটা করে বাক্য থাকবে, তার মধ্যে নির্দিষ্ট কতগুলো পদের তলায় দাগ থাকবে। একটা পদের তলায় দাগ থাকতে পারে, দুটো পদের তলায়, সাধারণত একটা পদের তলায় দাগ থাকে। দাগ থাকবে, তোমাদেরকে রেখাঙ্কিত পদের কারক ও বিভক্তি তোমাদেরকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, এবার দেখি আমরা কতটা পারলাম। আমরা তো শিখেছি, এবারে কিন্তু তোমরা সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে। মনে আছে তো যে আগের যে ফর্মুলাটা লিখেছিলাম, কে বা কারা, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করা হলে তাহলে কি হবে, ক্রিয়া দিয়ে কে বা কারা দিয়ে প্রশ্ন করা হলে তাহলে কর্তৃকারক, কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হলে কর্মকারক, কি দিয়ে কি দ্বারা কার কর্তৃক এই দিয়ে প্রশ্ন করা হলে করণকারক, কোথা থেকে, কার চেয়ে, কার অপেক্ষা এই দিয়ে প্রশ্ন করা হলে অপাদান কারক। আচ্ছা, নিমিত্ত কারক হলো জন্য, তরে, এগুলো হলো নিমিত্ত কারক। আর কোথায়, কখন, কিসে, কবে এই দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করা তাহলে হবে অধিকরণ কারক। আপাতত দেখি আমরা কটা কারক এখানে পাচ্ছি। ঢেকি, প্রথম বাক্যটা হলো ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। ঠিক আছে, ঢেকির তলায় দাগ, তাহলে আমরা কারকের নিয়ম কি পড়েছি, ক্রিয়া আগে বের করতে হবে। তাহলে কি, ভানে মানে কি, কোটে, ধান কোটে, ভানে মানে কোটে, তাহলে কোটাটা একটা কাজ, ক্রিয়া। তাহলে ঢেকিকে দিয়ে আমরা প্রশ্ন করি, কি পাচ্ছি, কি, কে ধান পারে। আমরা ঢেকিকে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করি, তো কে ধান ভানে না কি ধান ভানে। ঢেকি স্বর্গে গিয়ে, অর্থাৎ এখানে তুমি কিন্তু কে কি বলতে পারো না, কারণ কি বলতো, ঢেকি নিজে কাজটা করছে, কর্তা নিজে যে কাজটা করবে সেটাই হবে কর্তৃকারক, তাই তো? তুমি এখানে কে কি দিয়ে প্রশ্ন করতে পারো না, কারণ ঢেকি নিজেই এই ক্রিয়াটা সম্পন্ন করছে, তাই সে কর্তা। তাহলে ঢেকি হলো কি, কর্তৃকারকে কি বিভক্তি। এখানে দেখো ঢেকি মূল শব্দ, তার সাথে কোনো বিভক্তি চিহ্ন নেই, তাই সেটা লিখতে হবে কি, শূন্য, বা তোমরা 0 দিতে পারো, শূন্য বিভক্তি। ঠিক আছে, বলো। এইবারে দেখো ধানের তলায় দাগ, তোমরা এবার নিজেরাই পারবে বলতে, প্রশ্নটা করতে পারবে, কি ভানে, এই করতে পারলো তো। তাহলে কি ভানে, কি দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে, তাহলে কি হবে, কর্মকারক, অবশ্যই। তাহলে ধান হলো কি, কর্মকারক। কর্মকারকে কি বিভক্তি, এখানেও কিন্তু মূল শব্দের সাথে কোনো বিভক্তি নেই, তাই সেটাও হয়ে গেল শূন্য বিভক্তি। ঠিক আছে, নেক্সট বাক্যটা কি, স্যার ব্যাকরণ পড়াচ্ছেন। আমরা স্যারের তলায় দাগ, তাহলে এই দিয়ে প্রশ্ন করবো, কি দিয়ে কিরকম ভাবে প্রশ্ন করা যায়, কে পড়াচ্ছে, এই দিয়ে প্রশ্ন করবো তো, গুড। তাহলে কে দিয়ে প্রশ্ন করতে পারলে আমরা কি, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক আমরা জানি, তাহলে স্যারটা হবে কি, কর্তৃকারক। কর্তৃকারকে এখানেও কিন্তু শূন্য বিভক্তি, তাই তো। আমি এখানে তলায় লিখে দিচ্ছি ছোট করে কে, এখানেও কে লিখে দিলাম, তাই তো। আচ্ছা, স্যার ব্যাকরণ পড়াচ্ছে, তাই তো। এই দুটো 1 নম্বর, এটা হবে 2 নম্বর। আচ্ছা, বটিতে হাত, এখানে আছে স্যার ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে আমরা স্যারের তলায় দাগ রয়েছে বলে কে পড়াচ্ছেন,
না স্যার পড়াচ্ছেন। কে পড়াচ্ছেন? না স্যার পড়াচ্ছেন। তাহলে আমরা স্যারকে বললাম, প্রশ্ন করতে পারলাম কে দিয়ে, তাই সেটা হলো কর্তৃকারকের শূন্য বিভক্তি। এবার ব্যাকরণের তলায় দাগ, কি পড়াচ্ছেন, তাই না? এই প্রশ্ন করা যাচ্ছে তো, কি পড়াচ্ছেন? তাহলে ব্যাকরণ দিয়ে প্রশ্ন করলে কি পড়াচ্ছেন, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি কারক হয়? কর্মকারক, তাই তো? গুড, কর্মকারক। কর্মকারকে এখানেও কিন্তু শূন্য বিভক্তি, দেখো হয়ে গেল। 3 নম্বর, এটা তো 3 নম্বর, এটার থেকে এটা আসছে। বটিতে হাত কাটলো, বটিতে হাত কাটলো, এটা শব্দ, এই যে বটির তলায় দাগ রয়েছে, অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে শব্দটাকে একটু ভাঙি তাহলে আমরা পাবো বটির দ্বারা, তে মানে দ্বারা, বটির দ্বারা হাত কাটলো, তাই তো? এটাই আসছে তো। তাহলে আমরা জানি, পড়েছি দ্বারা দিয়া করতে, কি দ্বারা, কিসের, কি দিয়ে, কার কর্তৃক, এরকম তো। তাহলে বটিতে, তাহলে কি পাচ্ছি আমরা? কার দ্বারা বলতে আমরা যদি এটাকে ভাঙি, ভেঙে পাবো কি? বটির দ্বারা, বটির দ্বারা হাত কাটলো, তাই তো? তাহলে আমরা কার দ্বারা, দেখো দেয় আকার দ্বারা, বটির দ্বারা হাত কাটলো, তাহলে এটা কি কারক? করণ কারক। দ্বারা দিয়া কর্তৃক হলে করণ কারক হয় তো। করণ কারকে কি বিভক্তি? তে বিভক্তি। দেখো তাহলে করণ কারকে কি বিভক্তি? তে বিভক্তি হলো। কি কাটলো? কি কাটলো? হাত কাটলো। তাহলে কি দিয়ে প্রশ্ন করা হলে কি হবে? তোমরা নিশ্চয়ই জানো কি হবে? কর্মকারক। কারকে কি বিভক্তি? হাত, শূন্য বিভক্তি হলো। ঠিক আছে, নেক্সট, মাধুরী গান গাইছে। মাধুরীর তলায় দাগ, ক্রিয়াকে প্রশ্ন করো, গাইছে, কে গাইছে? আমরা পেলাম। তাহলে মাধুরীকে আমরা প্রশ্ন করলাম কি দিয়ে? কে, কে গাইছে? তাহলে আমরা পাচ্ছি কি? 4 নম্বরে পাচ্ছি কি? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক। কর্তৃকারকে কি বিভক্তি? শূন্য বিভক্তি হলো। কি গাইছে? গানের তলায় দাগ, কি গাইছে? তাহলে আমি প্রশ্ন করতে পারি গানকে, কি গাইছে? তাহলে আমরা এখানে পেলাম কি? কি দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে প্রশ্ন করার আগে কর্মকারক। কর্মকারকে, এটাও কিন্তু শূন্য বিভক্তি হলো। 5 নম্বর, আমি তাকে গুরু বলে স্বীকার করি। আমি তাকে গুরু বলে স্বীকার করি। আমি, তাহলে স্বীকার করি এটার ক্রিয়াপদ। এবার আমির তলায় দাগ, তাহলে আমি, কে স্বীকার করে? প্রশ্ন করা যাচ্ছে আমি কে, তাহলে আমি কে দিয়ে প্রশ্ন করলাম। তাহলে আমি তাকে গুরু বলে স্বীকার করি। তাহলে 5 নম্বরে চলে আসছে যে কে স্বীকার করি, তাহলে আমিটা হলো কর্তৃকারক। কর্তৃকারকে শূন্য বিভক্তি হলো। কাকে, তাকে দিয়ে প্রশ্ন করলাম, কাকে স্বীকার করি? এই প্রশ্ন আছে, তাকে দিয়ে আমি প্রশ্ন করতে পারি কি? কাকে। তাহলে তাকে হলো কাকে দিয়ে আমি প্রশ্ন করলাম, তাই তো? তাকে মূল শব্দ, এটা কর্মকারকে শূন্য বিভক্তি, তাকে তো মূল শব্দ। এবার গুরুর তলায় দাগ, কি বলে স্বীকার করি? এখানে প্রশ্ন করা হলো কি, তাহলে এটাও কিন্তু কর্মকারক। কর্মকারকে শূন্য বিভক্তি হলো। তাহলে দেখো একটা বাক্যে কিন্তু দুটো কর্ম পাচ্ছ, ঠিক আছে? আমরা কিন্তু পাবো এরকম দুটো কর্ম পাবোই, আরো আসবো, আমি দেখবে বুঝিয়ে দেবো কোনটা এর মধ্যে আবার ভাগ রয়েছে, কোনটা কি কর্ম। সবার নজর, নেক্সট 6 নম্বরে হলো সবার নজর এড়িয়ে সে চলে গেল। সে তলা দাগ, ক্রিয়াপদ চলে গেল, কে চলে গেল? আমরা নিশ্চয়ই পাচ্ছি কর্তৃকারক, কর্তা চলে গেল, কর্তৃকারকে শূন্য বিভক্তি
হলো তো? তাহলে আমরা দেখো এই যে 6টা বাক্য লিখলাম, এই 6টা বাক্যের মধ্যে আমরা কর্তৃকারক এবং কর্মকারককে কিন্তু আমরা চিনে নিলাম, খুব সুন্দর করে কিন্তু চিনে নিলাম। আর একটা পেয়েছি আমরা করণকারক। করণকারক 3 নম্বর, বটিতে হাত কাটলো, অর্থাৎ বটির দ্বারা হাত কাটলো, তাই তো? আমরা এই 6টা বাক্যের মধ্যে কিন্তু আমরা কর্তৃকারক এবং কর্মকারক খুব সুন্দর করে বুঝে গেলাম, কোনো অসুবিধা। আরো কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। ভাই বোন গিটারে গান ধরেছে, তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা? ধরেছে। তাহলে ক্রিয়াপদকে আমরা এই যে যার তলায় দাগ রয়েছে তাকে দিয়ে প্রশ্ন করি, কারা গান ধরেছে? ভাই একা না, বোনও একা না, দুজন কিন্তু। এতক্ষণ আমরা কে দিয়ে করে এসেছি, কিন্তু দেখো কারা, কে বা কারা দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করা গেলে সেটাকে কি কারক বলে? কর্তৃকারক। তাহলে কারা গান ধরেছে? ভাই বোন গান ধরেছে। তাহলে কর্তৃকারকে কি হবে? কর্তৃকারকে শূন্য বিভক্তি হলো। আচ্ছা, এবার বলছে গিটারে, গিটার দ্বারা, মানে গিটার নিয়ে তারা গানটা গাইছে, তাই তো? দ্বারা দিয়া কর্তৃক, গিটার দ্বারা গান ধরেছে। তাহলে গিটার দ্বারা, দ্বারা দেয়া কর্তৃক হলে কি হবে? কিসের দ্বারা গান ধরেছে? গিটারে গান ধরেছে, অর্থাৎ গিটার দ্বারা গান ধরেছে। তাহলে হলো কি, গিটারটা হলো কি কি দ্বারা দেয়া কর্তৃক হলে করণ কারক। করণ কারকে কি গিটার এ বিভক্তি, তাই তো? কে ধরেছে? গান ধরেছে। প্রশ্ন হচ্ছে কে ধরেছে, তাহলে কি দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করালে কি হয়? কর্মকারক, তাই তো? কর্মকারকে শূন্য বিভক্তি হলো। তাহলে এইটা হলো 1 নম্বরের উত্তর, তাই তো? তাহলে বুঝতে পারছো? দ্বিতীয় উদাহরণটা রয়েছে, দিব্যেন্দু আমাকে বই দিল। দিলটা ক্রিয়াপদ, দিব্যেন্দু তলায় দাগ, ক্রিয়াপদ দিয়ে প্রশ্ন কর, কি দিল না কে দিল হবে? লোক রয়েছে মানে কি দিয়ে হবে না, তাহলে কে দিল, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক। তাহলে কর্তৃকারকে 2 নম্বরে হলো কি? কর্তৃকারকে শূন্য বিভক্তি হলো। আমাকে, আমাকে কাকে দিল বইটা? আমাকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করা হলে এটা হবে কি? কর্মকারক। কি দিল? বই দিয়ে, বইয়ের তলায় যদি দাগ থাকে, কি দিল, তাহলে কি হবে? বই দিল, তাই তো? আমরা উত্তরটা পাচ্ছি বই। কি দিল? বই, অর্থাৎ কর্মকারকে এটাও শূন্য বিভক্তি হলো। তাহলে একটা বাক্যে দেখো আমরা দুটো কর্ম পেতেই পারি। তৃতীয়টা, এক মুহূর্তে ঘটনাটা ঘটে গেল, 3 নম্বর। এটাকে তোমরা যদি এক মুহূর্তে সময় হিসেবে ধরো, কোথায়, কখন, কিসে, কখন দিয়ে, সময়কে তো আমরা কখন বলে প্রশ্ন করি, কখন হলো ঘটনাটা? এক মুহূর্তে। তুমি যদি সময় দিয়ে এটাকে বিচার করো তাহলে এটা কিন্তু হয়ে যাবে কি? অর্থাৎ অধিকরণ কারক। কখন ঘটনাটা ঘটলো? এক মুহূর্তে। তাহলে এটা সময় দিয়ে বিচার করলো, অর্থাৎ অধিকরণ কারকে অধিকরণ কারকে কি বিভক্তি? মুহূর্ত যুক্ত এ বিভক্তি, তাই তো? হলো। কিন্তু তুমি যদি এটাকে আরেকভাবে আনতে পারো, এক মুহূর্তের দ্বারা, তুমি এভাবেও ভাঙতে পারো, দুটোই রাইট। এক মুহূর্তের দ্বারা ঘটনাটা ঘটে গেল, আমরা এটাও করতে পারি। তাহলে এটা হবে কি? মুহূর্তকে যদি আমরা ভাগি মুহূর্তের দ্বারা, অর্থাৎ কি হবে কি? এটা করণ কারকের উদাহরণ, দ্বারা দেয়া কর্তৃকরণ কারকের উদাহরণ, ঠিক আছে? এ বিভক্তি, মুহূর্তে এ বিভক্তি। ঘটনাটা ঘটে গেল, আবার একটা প্রশ্ন করলাম, গেলকে প্রশ্ন করি ঘটনা দিয়ে, কি ঘটে গেল? তাহলে এটা হয়ে গেল কি? কর্মকারক। দেখো ঘটনাটা, তাহলে এটা কিন্তু আর বিভক্তি নয়, তাহলে এটা কি হয়ে গেল? টাটা নির্দেশক। কর্মকারকে টাটা হলো নির্দেশক,
নির্দেশক, তাই তো? এই যে টাটা হলো গিয়ে নির্দেশক। কি ঘটে গেল? অর্থাৎ ঘটনাটা ঘটে গেল, কর্মকারক ঘটনা, মূল শব্দ ঘটনা, তার সাথে টা যুক্ত হচ্ছে, টা হলো নির্দেশক, টা খানা খানা আমি বলেছিলাম, তাহলে সেটা হয়ে গেল কি, আর এখানে বিভক্তি পেলাম, এখানে হয়ে গেল কি নির্দেশক, বিভক্তির কাজ করছে, তাই তো? হয়ে গেল। 4 নম্বর, বাবা আমাকে ব্যাগটা কিনে দিয়েছে। তাহলে দিয়েছে, কিনে দিয়েছে, ক্রিয়া। এবার বাবাকে দিয়ে প্রশ্ন করো, কে কিনে দিয়েছে? আমরা নিশ্চয়ই পাচ্ছি কে, মানে তোমরা জানো, কর্তৃকারক, শূন্য বিভক্তি। আমাকে দিয়ে প্রশ্ন করো, কাকে কিনে দিয়েছে? অর্থাৎ আমাকে, আমাকে অর্থাৎ কর্মকারক, আমার সাথে কে বিভক্তি, আমাকে কর্মকারক, কে বিভক্তি। কি কিনে দিয়েছে? ব্যাগের তলায় দাগ যদি আমি দিই, প্রশ্ন করি, যদি ক্রিয়াকে প্রশ্ন করি কি কিনে দিয়েছে, ব্যাগ, অর্থাৎ ব্যাগ, তাহলে এটাও আবার আমরা কিন্তু কর্ম পাচ্ছি, কি দিয়ে প্রশ্ন করতে পারছি, তাই তো? এটাও কিন্তু আমরা পেলাম কর্মকারক, কিন্তু এখানে বিভক্তি নেই। দেখো এখানে আবার কিন্তু আসছে কি, আবার সেই নির্দেশক আসছে, কর্মকারকে নির্দেশক, বিভক্তির কাজ করছে নির্দেশক, ঠিক আছে? হয়ে গেল। 5 নম্বর, ছাত্রকে উপহার দিলাম। এখানে দেখো, ছাত্রকে উপহার দিলাম, দিলামটা হলো ক্রিয়া, ক্রিয়াকে প্রশ্ন করলাম, কাকে উপহার দিলাম, ছাত্রকে দিয়ে প্রশ্ন করলাম, কাকে উপহার দিলাম, তাহলে কি পেলাম, কর্মকারক। ছাত্র কি হলো, কর্মকারক, কর্মকারকে ছাত্র যুক্ত কে, কে বিভক্তি, তাই তো? কে বিভক্তি। কি দিলাম, উপহার দিলাম, আবার একটা কর্ম এলো, কি দিলাম, ছাত্রকে উপহার দিলাম, এটা হলো কর্ম, এটাও কর্ম, দিলাম, হয়ে গেল, দুটো কর্ম পেলাম। এখানে কিন্তু কর্তা আছে, কর্তা উহ্য, উহ্য কর্তা, বাক্যের মধ্যে কর্তা যখন কাজটা করবে কিন্তু তাকে দেখা যাবে না, সেটা হলো উহ্য কর্তা, ঠিক আছে? লাঙল দিয়ে মাঠ চষে ফেললাম, দেখো এখানে ক্রিয়াপদ হলো ফেললাম, তোমাকে, তুমি দেখতেই পাচ্ছ এই একটা অনুসর্গ রয়েছে, দ্বারা দিয়া করতে, আমি বলেছিলাম অনুসর্গ, দেখো পদের থেকে সে দূরে রয়েছে, তাহলে কি দিয়ে, আমরা কিন্তু প্রশ্ন করতে আর পারবো না, যেহেতু দিয়ে রয়েছে লাঙল দিয়ে, তাহলে এইটাকে আমাদেরকে কি বলতে হবে, আমাদের অপাদান কারক, অপাদান না, করণ কারক, দ্বারা দিয়া কর্তৃক, তাহলে করণ কারকে এটা হয়ে যাবে কি, করণ কারক, তাই তো? করণ কারকে কি, লাঙল, তার সাথে কি বিভক্তি আছে, শূন্য বিভক্তি, বিভক্তি, আর কি দিয়ে হলো কি, অনুসর্গ, হলো। কি চষে ফেললাম, যদি মাঠের তলা দাগ দিলাম, আমি প্রশ্ন করবো কি চষে ফেললাম, মাঠ চষে ফেললাম, তাহলে কি চষে ফেললাম প্রশ্ন করলেই, তাহলে আমি কি পাবো, কর্মকারক পাবো, মাঠটা হলো কর্মকারক, কর্মকারকের শূন্য বিভক্তি, তাহলে বুঝতে পারলে এই ব্যাপারটা। এইবারে আমরা আসছি যে নিরপেক্ষ কর্তা কাকে বলে, সমধাতুজ কর্তা, কর্ম কাকে বলে, এগুলো আমরা কিন্তু আর একটুখানি পেয়ে যাবো, দেখো খুব সুন্দরভাবে পেয়ে যাবো, বুঝতে পেরেছো? এবারে এখানেও আবার কিছু মনে করে, যখন তোমাদের প্রশ্ন আসে না, যে 1 নম্বরের প্রশ্নে 17টা থাকে কোশ্চেন, 2 নম্বরের দাগে 18টা কোশ্চেন থাকে, এরকম 2 নম্বর দাগে কিছু তোমাকে এক কথায় উত্তর দেওয়ার কিছু প্রশ্ন থাকে, সেখানে ব্যাকরণগত প্রশ্ন এই ধরনের থাকে। তাই আমরা যখন কর্তৃকারক, কর্মকারক, করণকারক বুঝে নিই, তাহলে এর মধ্যে আবার কতগুলো জিনিসটা রয়েছে, সমধাতুজ, দেখো প্রত্যেকটাতে আমি লিখেছি সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম। তাহলে আগে তোমাদেরকে সমধাতুজ কথাটা জানতে হবে। সম মানে সমান, ধাতুজ মানে ধাতু থেকে উৎপন্ন, তাহলে সমান ধাতু থেকে যে ক্রিয়াপদটা উৎপন্ন হচ্ছে সেটা প্লাস কর্তা, দুটো একই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে, বোঝো? একই ধাতু, অর্থাৎ সমধাতু মানে একই ধাতু থেকে বাকি ক্রিয়াপদ এবং কর্মপদ উৎপন্ন হয়েছে, তাকে বলছে সমধাতুজ কর্ম। বাক্যে একই ধাতু থেকে করণপদ এবং ক্রিয়াপদ উৎপন্ন হয়েছে, তাকে বলছে সমধাতুজ কর্ম। আবার বলি, সমধাতুজ শব্দের অর্থ হলো সমান ধাতু, অর্থাৎ একই ধাতু
ধাতু থেকে যখন বাক্যে ক্রিয়াপদ এবং কর্তৃপদ উৎপন্ন হয় তখন তাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। একই ধাতু থেকে যখন ক্রিয়াপদ এবং কর্মপদ উৎপন্ন হয় তখন তাকে বলছে সমধাতুজ কর্ম। একই ধাতু থেকে মানে বাক্যে একই ধাতু থেকে যখন ক্রিয়াপদ এবং করণপদ উৎপন্ন হয় তখন সেই করণটাকে বলছে সমধাতুজ করণপদ। মাথায় ঢুকে খুব ক্লিয়ার হলো, একটা সহজে বুঝে গেল। দেখো এবার উদাহরণ দিয়েছি, দেখো রাঁধুনি রাঁধছে, এখানে ক্রিয়াপদ হলো কি রাঁধছে, রান্না করছে। কে রাঁধছে? রাঁধুনি রাঁধছে। তুমি বুঝতেই পারছো রাঁধুনিটা হলো কর্তা, তাই তো? তাহলে রাঁধুনিটা হলো কর্তা, হলো এটা হলো ক্রিয়া। তাহলে দেখো রাঁধছে আর রাঁধুনি এই দুটোকে একই রকম শুনতে লাগছে না? আসলে এই দুটোই সমান ধাতু রাধ থেকে আসছে। রাধ রজতের একটা রাধ, রাধ রান্না রাঁধুনি এইগুলো সব রাধ ধাতু থেকে, এটা ধাতুর চিহ্ন, রাধ ধাতু থেকে আসছে। তাহলে একই ধাতু থেকে দেখো ক্রিয়াপদ, সেই একই ধাতু থেকে কিন্তু কর্তৃপদ। তাহলে বাক্যে একই ধাতু থেকে যখন ক্রিয়াপদ এবং কর্তৃপদ তৈরি হয় তখন সেই কর্তৃপদকে বলছে কি সমধাতুজ কর্তা। বুঝতে পারলে? দেখো লেখক লিখছেন, লেখক লিখছেন যদি হয় তাহলে এখানে ক্রিয়াপদ কি লিখছেন, কে লিখছেন? লেখক, এটা কর্তা। তাহলে লেখক লিখছেন, দেখো দুটোই, দেখো লেখক লিখছেন, এটা কোন ধাতু থেকে এসেছে? লিখ ধাতু থেকে। লিখ হয় শব্দ, লিখ ধাতু থেকে এসেছে। লিখ ধাতু থেকে দেখো ক্রিয়াপদ এবং কর্তৃপদ উৎপন্ন করবে বা তৈরি হবে, তাই এই কর্তৃপদটাকে বলছে সমধাতুজ কর্তৃপদ। বুঝতে পারলে? নেক্সট, খেলোয়াড় খেলছে, খেলোয়াড় খেলছে, ক্রিয়াপদ খেলোয়াড়, কর্তা হলো খেলোয়াড়, খেলছেটা হলো ক্রিয়াপদ, খেলোয়াড় হলো কর্তৃপদ। দেখো দুটোই একই শব্দ থেকে আসছে, খেল ধাতু থেকে। খেল ধাতু থেকে খেলোয়াড় আর খেলা কথাটা আসছে, তাই এটা হলো কি এইগুলো, এই কর্তৃপদগুলো হলো সমধাতুজ কর্তা। মাথায় ঢুকেছে? আশা করি ঢুকেছে। নেক্সট, এইবারে দেখো সমধাতুজ, ওই একই রকম ভাবে সমধাতুজ কর্ম। কর্ম আমি প্রশ্ন করি ক্রিয়াপদকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করি? দেখো এখানে ক্রিয়াপদ আগে হাসলো, এটা ক্রিয়াপদ আমরা জানি, তাহলে হাসলোটা হলো ক্রিয়াপদ, ঠিক আছে? এটাই সে কি হাসি না হাসলো, তাহলে কি হাসলো না হাসি হাসলো, তাহলে এটা কর্মপদ হলো। তাহলে হাসি আর হাসলো, হাস ধাতু থেকে এসছে, হাস ধাতু থেকে হয় জন্য আকার দোষ, হাস ধাতু থেকে এসছে, ঠিক আছে? তাই সেটা হলো কি হাসি হাসলো, অর্থাৎ এই হাসিটা কর্মটা হলো সমধাতুজ কর্ম। একই কর্ম, একই ধাতু থেকে যখন ক্রিয়াপদ এবং কর্মপদ উৎপন্ন হচ্ছে তখন সেটাকে বলছে কি সমধাতুজ কর্ম। সে কি কান্নাই না কাঁদলো, সে কি কান্নাই না কাঁদলো, কাঁদ ধাতু থেকে এলো কান্না, কয়যুগ একার দশ, কাঁদ ধাতু থেকে এলো কাঁদলো এবং কান্না। তাহলে একই ধাতু থেকে ক্রিয়াপদ এলো, কি কাঁদলো? কান্নাই কাঁদলো, তাহলে এটা কর্ম। তাহলে এই কর্মটা একই ক্রিয়া, একই ধাতু থেকে, যেখান থেকে এই ধাতু থেকে ক্রিয়াপদ তৈরি হলো, এটা থেকে কর্ম হলো, তাই এটা হলো কি সমধাতুজ কর্ম। অর্থাৎ বাক্যে ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন হয়, একই ধাতু থেকে যদি কর্মপদ উৎপন্ন হয় তাহলে সেটাকে বলছে কি সমধাতুজ কর্ম, ঠিক আছে? মিতা কত গান গাইল, গান গাইল, তাই তো? গাইলটা হলো ক্রিয়াপদ, কি গাইলো? গান গাইলো, এটা হলো তাহলে কর্ম। এই কর্মটা, এই গানটা গা ধাতু থেকে, গা ধাতু থেকে, গা ধাতু থেকে এসেছে এই গান এবং গাইল শব্দটা। তাহলে ক্রিয়াপদ এসেছে গা ধাতু থেকে, কর্মপদ এসেছে গা ধাতু থেকে, তাই এটা হলো কি সমধাতুজ কর্ম। একই ধাতু থেকে যখন ক্রিয়াপদ এবং কর্মপদ উৎপন্ন হয়
তৈরি হয় বা উৎপন্ন হয় তখন তাকে বলছে, অর্থাৎ বাক্যে একই ধাতু, আমরা যখন লিখি বাক্যে একই ধাতু থেকে যখন ক্রিয়াপদ এবং কর্মপদ উৎপন্ন হচ্ছে তখন সেই কর্মটিকে বলছে সমধাতুজ কর্ম। বাক্যে একই ধাতু থেকে যখন ক্রিয়াপদ এবং কর্তৃপদ উৎপন্ন হচ্ছে তখন সেই কর্তৃপদটাকে বলছে কি সমধাতুজ কর্তা। ঠিক আছে, নেক্সট হলো সমধাতুজ কর্ম। একই ব্যাপার, ওই ওরকম। করণ মানে দ্বারা দেয়া কর্তৃক আমরা বলি। দেখো এখানে মায়ার বাঁধনে বেঁধেছ হলো ক্রিয়াপদ, তাই তো? বেঁধেছ বাঁধ, আর বাঁধনে অর্থাৎ বাঁধনে মানে বাঁধনের দ্বারা, মায়া বাঁধনের দ্বারা বেঁধেছ, তাহলে বাঁধনে এ বিভক্তি কিন্তু করণ কর্ম, এটা কারকটা হলো কি করণ কারক, দ্বারা আমরা এর আড়ালে দ্বারা লুকিয়ে রয়েছে, বাঁধনের দ্বারা বেঁধেছ। তাহলে দেখো বাদ ধাতু থেকে, অর্থাৎ একই ধাতু থেকে ক্রিয়াপদ এবং করণ পদ উৎপন্ন হচ্ছে বলে, করণ করণ উৎপন্ন হচ্ছে বলে তাকে বলছে কি সমধাতুজ করণ। হলো দেহখানি জড়ায় জীর্ণ, তাই তো? দেহখানি জড়ায় জীর্ণ, এই যে জড়া কিসে জীর্ণ? জীর্ণ হয়ে গেছে, জীর্ণ। যদি আমি এইটুকু না লিখি জড়ায় জীর্ণ, জীর্ণ ধাতু থেকে আসছে, জীর্ণ আসছে জড়া, একই ধাতু থেকে, অর্থাৎ জড়া দ্বারা জীর্ণ, করণ পদ করণ। তাহলে একই ধাতু থেকে যখন আমরা ক্রিয়াপদ এবং করণটি আমরা পাবো বা উৎপন্ন হবে তখন সেই করণটাকে আমরা বলবো কি সমধাতুজ করণ। বুঝতে পারছো সবাই? খুব সহজ হয়ে গেল ব্যাপারটা বোঝাটা, তাই না? আচ্ছা, নেক্সট এর সাথেই হচ্ছে দেখো নিরপেক্ষ কর্তা। এর সাথেই আমরা পাবো দেখো নিরপেক্ষ কর্তা। বুঝে দিলাম আমি, হ্যাঁ? নিরপেক্ষ কর্তা, আমরা নিরপেক্ষ কর্তা কিভাবে পাবো? একটা বাক্যে যখন দুটো ক্রিয়াপদ পাবো সেটা আমরা কিন্তু, অর্থাৎ ক্রিয়াপদকে একটা সমাপিকা ক্রিয়া একটা অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া দিয়ে কিন্তু বাক্য শেষ হয়, আমরা জানি এটা, সমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য শেষ হয়। এবং সমাপিকা ক্রিয়া বাদ দিয়েও কিন্তু আরো একটা ক্রিয়াপদ থাকতে পারে যেটা অসমাপিকা ক্রিয়া, তাই তো? তাহলে দেখো যে আমি লিখছি, একটা উদাহরণ দিচ্ছি, অরুণ পাশ করলে মা মিষ্টি খাওয়াবে। হলো? দেখো এটা একটা ক্রিয়াপদ, এটা একটা ক্রিয়াপদ, ঠিক আছে? অর্থাৎ এটা হলো সমাপিকা ক্রিয়া, খাওয়াবে অর্থাৎ মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পেবে, এটা দেখো অসমাপিকা ক্রিয়া, করলে অরুণ পাশ করবে, যদি করে, বাক্য কোনো শেষ হয়, করলে মা মিষ্টি খাওয়াবে। আচ্ছা, দ্বিতীয় দেখো সূর্য উঠলে অন্ধকার দূর হবে। তাহলে দেখো সূর্য উঠলে অসমাপিকা ক্রিয়া, দূর হবে সমাপিকা ক্রিয়া। তাহলে বাক্যে যখন একটা অসমাপিকা ক্রিয়া একটা সমাপিকা ক্রিয়া থাকে, সেই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে তাকে বলছে নিরপেক্ষ কর্তা। তাহলে অসমাপিকা কর্তা প্রথমটা কি আছে বলো তোমরা? অরুণ পাশ করলে মা মিষ্টি খাওয়াবে, অসমাপিকা ক্রিয়া কোনটা রয়েছে? করলে। তাহলে তার কর্তাকে অরুণ। তোমাকে জিজ্ঞেস বলবে একটি নিরপেক্ষ কর্তার উদাহরণ দিয়ে তাকে বলে লেখো, তখন তোমাকে লিখতে হবে বাক্যের মধ্যে দুটো, একটা অসমাপিকা, দুটো বাক্যের মধ্যে যখন অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া থাকে তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হচ্ছে নিরপেক্ষ কর্তা। সূর্য উঠলে অন্ধকার দূর হবে, দেখো অসমাপিকা ক্রিয়া উঠলে,
তাহলে এর কর্তাকে সূর্য, তাহলে সূর্য হলো কি তোমার নিরপেক্ষ কর্তা, তাই তো? এটাও তার নিরপেক্ষ কর্তা, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইবারে হয়ে গেল। এইবারে দেখো নিরপেক্ষ কর্তা হয়ে গেল আমাদের। এবারে মুখ্য কর্ম গৌণ কর্ম। এখন মা শিশুকে ভাত খাওয়াবে। 2 স্যার রেখাকে অঙ্ক করাচ্ছেন। আচ্ছা, এবারে হলো কি এই দুটো আমরা বললাম মুখ্য কর্ম গৌণ কর্ম। এইবারে দেখো আমি লিখলাম মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, আগে ক্রিয়াপদ হলো পেয়ে গেলাম খাওয়াচ্ছেন। কর্ম কোনটা? কাকে খাওয়াচ্ছেন? শিশুকে, এটা একটা কর্ম। কি খাওয়াচ্ছেন? এটা একটা কর্ম, তাহলে দুটো কর্ম। তাহলে বাক্যে আমি দুটো কর্ম পেলাম। এখানে দেখো স্যার রেখাকে অঙ্ক করাচ্ছেন। কি করাচ্ছেন? এটা করাচ্ছেন হলো ক্রিয়া, কাকে করাচ্ছেন? না রেখাকে। কি করাচ্ছেন? না অঙ্ক করাচ্ছেন। তাহলে এখানে দুটো কর্ম পেলাম। কিন্তু দুটো কর্মের মধ্যে পার্থক্য আছে। কেন পার্থক্য? দেখো এইটা হলো শিশুটা হলো প্রাণীবাচক, প্রাণীবাচক তো, ভাতটা হলো অপ্রাণীবাচক। ভাতকে আমি প্রাণী বলতে পারি না। এখানেও দেখো রেখা হলো প্রাণীবাচক, অঙ্ক হলো অপ্রাণীবাচক। যেটা অপ্রাণীবাচক সেটা হলো মুখ্য কর্ম। ভালো লাগলো ক্লাসটা? আশা করি ভালো লাগলো, আমারও ভালো লাগলো। তোমরা নিশ্চয়ই মন দিয়ে দেখেছো বিষয়গুলো এবং তোমাদের খুব সহজেই সেটা বোধগম্য হয়ে গেছে বলে আমি মনে করি। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।